হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি। প্রথমে আপনাদের আজকের বিষয়ের মধ্যে আছে যে আপনারা জানেন যে ইরান যুক্তরাষ্ট্র শান্তি যে আলোচনা, এই আলোচনার জন্য জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাট উত্তেজনা এখনও বিরাজ করছে, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এই বিষয়টি আজকে আলোচনা করব আমরা যে আগামী মঙ্গলবার প্রাইমারি নির্বাচন, এই প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির যে গন্তব্য কোন দিকে হতে হবে। আগামী মঙ্গলবার প্রাইমারি নির্বাচন এবং নভেম্বরে সাধারণ নির্বাচন ডেমোক্রেটিক পার্টির যে তাদের যে গন্তব্য কোন দিকে যাচ্ছে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব যে যুক্তরাষ্ট্রের 10টি সিটি, যে 10টি সিটিতে ছারপোকার যে আক্রমণ বা ছারপোকার যে উপদ্রব, এই সর্বোচ্চ কোন 10 সিটি, এর মধ্যে নিউ ইয়র্ক আছে। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন কংগ্রেস ওয়ামেন গ্রেস ম্যাং, তিনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন যেন হাসান ফেরদৌস এবং আরিফ রহমান, সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ শনিবার জুন মাসের 30 তারিখ। ইরানের যারা আলোচনা করবে শান্তি চুক্তি স্থায়িত্বের বিষয়ে এবং স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে, এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের পথে রওনা দিয়েছেন। তবে লেবাননে এখনো লড়াই চলছে। যদিও ইরান অভিযোগ করেছে যে আজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের দুজনেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবং ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার গুলো বেরিয়ে যাচ্ছে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে যে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে টোল বা মাসুল আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে, আলোচনা যদি ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অবশ্য আজকে জানিয়েছে যে অনেক জাহাজই এই প্রণালী দিয়ে চলাচল করছে, অর্থাৎ তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যটাকেই সমর্থন করছে। এই মওকুফ থাকা সত্ত্বেও তেহরান জোর দিয়ে বলেছে সব জাহাজকে অবশ্যই কর্তৃপক্ষ নির্ধারিত কার্যক্রম নিয়ম মেনে চলতে হবে হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য। কারণ ইরান ঘোষণা করেছে যে আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে কোনো টোল দিতে হবে না, কিন্তু নিয়মগুলো মেনে চলতে হবে। লন্ডনের দি টেলিগ্রাফ পত্রিকার খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন তিনি মধ্যবর্তী নির্বাচনের পর। তবে ধারণা করা হচ্ছে যে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারণকারী এই মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ইরান চুক্তি থেকে সরে আসতে পারেন। শেষ হওয়া মাত্রই ইরান চুক্তি থেকে সরে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তেমনটি হলে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এটি বলেছে লন্ডনের দি টেলিগ্রাফ পত্রিকা। অবশ্য হোয়াইট হাউস এই দাবি অস্বীকার করেছে ইতিমধ্যেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। ওবামা যে চুক্তি ইরানের সাথে করেছিলেন পারমাণবিক, তা ছিল ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের পথ খুলে দেওয়া। তো পরশুদিন হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বসে দ্য অ্যাক্সিওস শো এর মার্ক ক্যাপুটোকে দেওয়া 45 মিনিটের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প আরো জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুটা হলো সংযত রাখার চেষ্টা করেছেন, এবং কতটুকু সফল হয়েছে সেটি কিন্তু প্রশ্ন করেননি এবং প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর দেননি। তবে তিনি বলেছেন কিছুটা সংযত রাখার চেষ্টা করেছেন এবং তার প্রতি নেতানিয়াহুর অনেক সম্মান রয়েছে। যদিও নেতানিয়াহুকে অনেক বকাবাদ্যও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু ট্রাম্পই বলেছেন যে নেতানিয়াহুর নাকি তার প্রতি অনেক সম্মান এখনো অক্ষুণ্ণ রয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে 100 কোটি ব্যারেলের বেশি তেলের সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে বিশ্ব তেল বাজার। ঘাটতি পূরণে 1 বছর সময়ও লেগে যেতে পারে। প্রায় 4 মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে তেল বেরোয়নি। বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য মতে যুদ্ধের সময় বিশ্বজুড়ে সব মিলিয়ে 115 কোটি ব্যারেল তেল সরবরাহ হয়নি।
গতকাল শুক্রবার ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজের এয়ারফোর্স কেন্দ্রে একটি হ্যাঙ্গারে ডোনাল্ড ট্রাম্প নতুন ও সাময়িক এয়ারফোর্স ওয়ান বিমানটি সবার সামনে তুলে ধরেছেন। প্রায় 1990 সালে গত পরশুদিন যে এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প G7 সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন, সেটি ছিল গত প্রায় 36 বছর ধরে ব্যবহার করা এয়ারফোর্স ওয়ানের শেষ ট্রিপ। এবং এটি প্রেসিডেন্ট হারবার্ট ওয়াকার বুশ সিনিয়রের সময়কালে সেই বিমানটির যাত্রা শুরু করেছিল এয়ারফোর্স ওয়ান হিসাবে। প্রায় 36 বছর প্রায় বেশ কয়েকজন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান হিসাবে ব্যবহৃত হওয়ার পর গত পরশুদিন যে প্রেসিডেন্ট ট্রাম্প ফিরে আসার পর সেটি শেষ যাত্রা ছিল। এর ঠিক আগের দিনে হোয়াইট হাউসের কর্মকর্তারা সেই দুটি বোয়িং 747 অর্থাৎ যে দুটি বোয়িং, আপনারা জানেন এয়ারফোর্স ওয়ান কিন্তু দুটি, একটি নয়, একটি অল্টারনেট এয়ারফোর্স ওয়ান থাকে সবসময়, যাতে একটি খারাপ হলে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে আরেকটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ একই ধরনের দুটি এয়ারফোর্স বিমান ব্যবহার করা এয়ারফোর্স ওয়ান, এবং সেই দুটি বিমান 47 বিমানের একটিকে বিদায় জানান এবং নতুন যে বিমানটি কে সাময়িকভাবে বলা হচ্ছে, এটি বলা হচ্ছে এয়ারফোর্স ওয়ান ব্রিজ। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন আরো দুটি এয়ারফোর্স ওয়ান প্রস্তুত করা হচ্ছে, কিন্তু সেই দুটি বিমান অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্বলিত বিমান 2027 সালের আগে প্রস্তুত হবে না এয়ারফোর্স হিসাবে ব্যবহার করার জন্য। এই অন্তর্বর্তী সময় বলা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কাতারের পক্ষ থেকে $400 মিলিয়ন যে বোয়িং 747-800 সিরিজের বিমানটি উপহার হিসেবে প্রদান করা হয়েছিল, সেটিকে সাময়িকভাবে এয়ারফোর্স ওয়ানে রূপান্তরিত করা হয়েছে এবং সেটি এয়ারফোর্স ওয়ান ব্রিজ হিসাবে ব্যবহৃত হবে। এই যখনই 2027 সালে নতুন এয়ারফোর্স ওয়ান আবার আসবে এয়ারফোর্স ওয়ানের বহরে, তখন এই বিমানটি, যেটি এয়ারফোর্স ব্রিজ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটি প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে নেবেন তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রাখার জন্য। তবে এই বিমানটি নিয়ে যথেষ্ট, নতুন এই কাতারে উপহার দেওয়া বিমানটি নিয়ে যথেষ্ট বিতর্কের সূত্রপাত হয়েছে এবং এই উপহারটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তার কারণটা হচ্ছে $400 মিলিয়ন মূল্যের এই বিমানটি একই উৎস থেকে এক ক্যালেন্ডার বছর, অর্থাৎ একই সোর্স থেকে এক ক্যালেন্ডার বছরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টরা $50 বেশি মূল্যের অযাচিত উপহার গ্রহণ করতে যে সীমা রয়েছে তা কয়েক গুণ ছাড়িয়ে গেছে। সেই জন্যই এই বিতর্কের সৃষ্টি হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট $400 মিলিয়ন গিফট গ্রহণ করেছেন, যেখানে সীমাবদ্ধতা রয়েছে $50 মিলিয়ন মাথায়। অতএব এই নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কের জবাবে বলেছেন যে এটি সাময়িকভাবে ব্যবহার হচ্ছে এবং যেহেতু এটি তার উপহার, সেটি তিনি ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি, যেটি ফ্লোরিডার মায়ামিতে স্থাপন করা হবে বলে ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ট্রাম্প জুনিয়র জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের লাইব্রেরির কাজ শুরু করে দিয়েছেন। তারা ইতিমধ্যেই পরিকল্পনা পর্যায়ে যদিও রয়েছে, সেখানেও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে মায়ামি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি এলাকা প্রদান করার জন্য, সেটি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে, রাজনৈতিক বিতর্কের। তবে আপনারা জানেন গত 18 জুন শিকাগোতে প্রেসিডেন্ট ওবামার $850 মিলিয়ন ব্যয় সাপেক্ষ ওবামা প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সেখানে অবশ্যই কোনো এয়ারফোর্স ওয়ান রাখা হয়নি। নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচন আগামী 23 জুন, চূড়ান্ত ভোটিং। 5 জন প্রার্থী ইতিমধ্যেই বাংলাদেশি বংশোদ্ভূত 5 জন প্রার্থী তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এবারই প্রথম এত বেশি সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা অংশ নিচ্ছে। এ নিয়ে কমিউনিটিতে নানাবিধ আলোচনা রয়েছে যদিও, তবে একটি বিষয় যে আলোচনাটি সবার আগে গত দিন কয়েক ধরে উঠে আসছে, সেটি হচ্ছে যে বাংলাদেশি একজন প্রার্থীকে সিনেটর বার্নি স্যান্ডার্স এন্ডোর্স করার পরও নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি প্রার্থীকে কোনো নির্বাচনে এন্ডোর্স করেননি। যদিও বাংলাদেশিরা জোহরান মামদানির মেয়র নির্বাচনের সময় বিশাল একটি ভূমিকা রেখেছে এবং যার কিছুটা মামদানি নিজে স্বীকারও করেছেন যদিও, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি প্রার্থীকেই জোহরান মামদানি এন্ডোর্স করেননি। এমনকি তার গুরু বার্নি স্যান্ডার্স
আমাদের বাংলাদেশি প্রার্থী শামসুলকে এন্ডোর্স করার পরে সেই ছবিতে পাশে দাঁড়িয়ে থাকা একটি ছবিও বিতর্কের জন্ম দিয়েছে, যে বার্নি স্যান্ডার্স এন্ডোর্স পাওয়া শামসুলক দাঁড়িয়েছেন, তার বাম পাশে দাঁড়িয়েছেন মামদানি, কিন্তু মামদানি শামসুলককে এন্ডোর্স করেননি যদিও। যাই হোক, এই নিয়ে কমিটিতে একটি বিতর্ক চলছে অবশ্যই। তবে সবাই ভালো করুক নির্বাচনে, সবারই সাফল্য আমরা কামনা করি বাংলাদেশি প্রার্থী হিসেবে। তবে এই বিতর্কটা নতুন করে জন্ম দেওয়া হয়নি, কারণ মেয়র নির্বাচনের পরই বাংলাদেশি কমিটির প্রতি মেয়র মামদানির যে 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 দৃষ্টি, সেই দৃষ্টি যথেষ্ট সমর্থনের মুখে পড়েছে। এবার শেষ করছি বিশ্বকাপের খেলাটার খবর দিয়ে। বিশ্বকাপে আজকে যে খেলাগুলি অনুষ্ঠিত হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে উল্লেখযোগ্য যে ম্যাচটি আমি বলবো সেটি হচ্ছে যে দুটি ইউরোপের খুব শক্তিশালী দল, একটি হচ্ছে নেদারল্যান্ডস হল্যান্ড, এবং যারা 6বার বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছে, ফাইনালে খেলেছে ইনফ্যাক্ট, তারা কিন্তু একবারও চ্যাম্পিয়ন হয়নি। একমাত্র দেশ ইউরোপের ফুটবল খেলা হিসাবে যেখানে খুব প্রচলিত, যারা বিশ্বকাপ জিততে পারেনি এখনো, সেই হল্যান্ড আজকে 5-1 গোলে হারিয়েছে ওরা অপর শক্তিশালী দল সুইডেনকে। যদিও খেলাটি যে পর্যায়ে যেভাবে উত্তেজনা ছিল, প্রতিযোগিতা ছিল, স্কোর লাইন অর্থাৎ 5-1 গোল কিন্তু সেটির প্রতি সুবিচার হয়নি। বেশ কিছু গোল দেওয়ার সুযোগ সুইডেন মিস করেছে যদিও। আর নেদারল্যান্ডস যে কটি সুযোগ পেয়েছে তার বেশিরভাগই তারা কাজে লাগাচ্ছে, এবং চমৎকার 4টি দর্শনীয় গোল করেছে তাদের 2জন খেলোয়াড়। এবং সুইডেনের পক্ষে যে গোলটি করা হয়েছে সেটিও খুবই দর্শনীয় গোল ছিল। যদিও দিনের অন্য খেলাগুলিতে জার্মানি আইভরি কোস্টের পাশে জিততে হিমশিম খেতে হয়েছে, 2-1 গোলে জিতেছে। এক পর্যায়ে 1-1 গোলে সমতা ছিল খেলার প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত। মাত্র কয়েক মিনিট আগে জার্মানি জয়সূচক গোলটি করে তৃতীয় দেশ হিসাবে 32 দলের রাউন্ডে পৌঁছেছে। বাকি 2টি দেশ হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এই হচ্ছে তারা যে 32 দলের 32 টিমের যে রাউন্ড হবে সেই রাউন্ডে এই 3টি দল হচ্ছে। আরেকটি খেলা ইকুয়েডর এবং কুরাসাওর মধ্যে চলছে, সেটি হাফ টাইম পর্যন্ত 0-0 ছিল। রাতে আরেকটি খেলা হবে জাপানের সাথে, এবং তিউনিসিয়া এবং জাপানের খেলাটি আজকে রাতে নিউ ইয়র্ক সময় 12টার সময় হবে। এবার শেষ করছি একটি বিশ্বকাপই সংক্রান্ত আরেকটি খবর দিয়ে, এবং সেই খবরটি হচ্ছে যুক্তরাষ্ট্রের টিপস কালচার। অর্থাৎ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্ট গুলিতে খাবার দাবারের পরে টিপস দেওয়াটা একটা সংস্কৃতি বটে, কিন্তু বিশ্বকাপ উপলক্ষে আসা বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা আমেরিকার রেস্টুরেন্টে এই টিপস সংস্কৃতির বিষয়ে একেবারেই অজ্ঞ মনে হচ্ছে অনেকের কাছে। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির পর বিল দিচ্ছেন ঠিকই, কিন্তু টিপস দিচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রে যদিও। এবং আর বিশ্বকাপ সিটি রেস্তোরাঁগুলো এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। এবং নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের ম্যাটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠানরত ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে আনুমানিক 12 লাখ মানুষ, 1.2 মিলিয়ন মানুষ নিউ ইয়র্ক নিউ জার্সি এলাকায় রয়েছেন এই মুহূর্তে, এবং ফুটবল প্রেমী নিউ ইয়র্ক নিউ জার্সি অঞ্চলে ভিড় করেছেন। এবং সকালের ম্যাচ শুরু হওয়া থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলা খেলার পরে যে উদযাপন, তা সব মিলিয়ে এখানকার বার ও রেস্তোরাঁ গুলো কানায় কানায় পূর্ণ হয়ে থাকে সবসময়, খোলা থাকার সময় পর্যন্ত। ক্যাশ রেজিস্টারে অবিরাম অর্থ জমা হচ্ছে, বিয়ারের সরবরাহ চলছে, এবং রেস্তোরাঁর টেবিল গুলো কানায় কানায় পূর্ণ, কিন্তু সেই তুলনায় টিপস মিলছে খুবই কম। শিল্পর এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে যারা জড়িত বিভিন্ন সংগঠন ও রেস্তোরাঁ পরিচালকদের তথ্য মতে ক্যান্সাস সিটি, আটলান্টা এবং ফিলাডেলফিয়ার মতো শহরগুলোর রেস্তোরাঁগুলোর টুর্নামেন্ট চলাকালীন সময়ে গ্রাহকদের বিলের উপর সাথে অটোমেটিক্যালি আরো 20% গ্র্যাচুইটি যোগ দিচ্ছে, গ্র্যাচুইটি অথবা বকশিস যোগ করে দিচ্ছে। সমর্থকদের মতে, যারা এই প্রক্রিয়াকে সমর্থন করেন, তাদের মতে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বকশিসের উপর অর্থাৎ টিপসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল আমেরিকার ওয়েটার বা কর্মীদের স্বার্থ রক্ষা করা, এবং আমেরিকার টিপস সংক্রান্ত রীতিনীতি সম্পর্কে অনবহিত যারা জানে না দর্শকদের বিভ্রান্তি এড়ানো। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যে কথা একটু আগে বললেন যে আমাদের মেয়র সাহেবকে তো আমাদের বাংলাদেশি কমিউনিটি ইলেকশনের সময় অনেক
এবং উনি এই নিজেও বিষয়টা এখন আলোচনায় চলে আসছে, বিশেষ করে শামসুল হকের সাথে বার্নি স্যান্ডার্স এবং মেয়র মামদানির একটি যৌথ ছবি প্রকাশিত হয়েছে, যেটি শামসুল যেটি এই পর্যন্ত শামসুল বার্নি স্যান্ডার্সের যে 5জন প্রার্থী তার মধ্যে একমাত্র শামসুল হকই বার্নি স্যান্ডার্সের এন্ডোর্সমেন্টটা পেয়েছেন যদিও, কিন্তু জোহরান মামদানি বা কিন্তু তার গুরু, রাজনৈতিক গুরু বলা যায়, বার্নি স্যান্ডার্সের পথ অনুসরণ করেননি এই শামসুল হকের ক্ষেত্রে। না, শামসুল হকের ক্ষেত্রে শুধু না, আমি বলছি আমার প্রশ্নটা হচ্ছে যে এর আগে আপনি জানেন যে জামাইকাতে বাংলাদেশে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন, ওনাকেও বার্নি স্যান্ডার এন্ডোর্স করেছিলেন, কিন্তু উনি পাস করেন নাই আপনার। হ্যাঁ, বার্নি স্যান্ডার এন্ডোর্স করেছেন, দ্যাটস ফাইন। বার্নি স্যান্ডার্সের এন্ডোর্সমেন্টের চেয়ে আমাদের কাছে মেয়রের এন্ডোর্সমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মেয়রের সাথে বাংলাদেশে সেটা আপেক্ষিক ব্যাপার। আমি বার্নি স্যান্ডার্সের ইম্পর্টেন্ট না মেয়র ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশি কমিউনিটির যারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ব্যাপারে বার্নি স্যান্ডার্স অবহিত। এটি হচ্ছে একটি ওকে। আমার প্রশ্নটা হচ্ছে যে মামদানি সাহেব, ওনার সাথে বাংলাদেশি কমিউনিটির সিন্স দ্য ইলেকশন ইজ ওভার, এরপর থেকে স্ট্রেঞ্জ রিলেশনের কারণ কি আপনার? হোয়াট ইজ দ্য রিজন? যেমন বাংলাদেশি অনেকেই মনে করেছে যে বাংলাদেশি কাউকে তিনি তার অ্যাডমিনিস্ট্রেশনে বড় একটি পদে নেবেন, কাউকে নেওয়া হয় নাই। তারপরে এন্ডোর্সমেন্ট, যেটা বলেন এন্ডোর্সমেন্ট, এছাড়াও আমাদের কাছে মনে হচ্ছে যে একটা স্ট্রেঞ্জ রিলেশন। এটা কি যারা তার সাথে সম্পর্ক মেনটেন করেছিলেন তাদের কারণে, না কি কারণে এটা হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় ইন্টারনাল মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর একটা ইন্টারনাল প্রেসার গ্রুপ, ইন্টারনাল মানে যে একটা থাকে না যে রাজনৈতিক ভাবে নির্বাচনে জিতার পর তার পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন কিংবা তার এজেন্ডা গুলো বাস্তবায়নে কিছু লোককে তার তার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হয়, এবং সেই লোকগুলোই পরবর্তীতে বেশ প্রভাবশালী হয়ে উঠে খুব দ্রুত। এবং যেহেতু মেয়রের এজেন্ডা বাস্তবায়নের ব্যাপারটি তাদের উপর নির্ভরশীল অনেকটা, ভোটারদের উপর তা নির্ভর করে না, কারণ ভোটাররা তো তাদের দায়িত্ব পালন করে ফেলেছে, নির্বাচিত করেছে তাকে, কিন্তু তার কর্মকাণ্ডের সাফল্য নির্ভর করে সেই সমস্ত গুটি কয়েক ব্যক্তির উপর। তাদের প্রভাবটা আমার মনে হয় বাংলাদেশি কমিটির পক্ষে ঠিক অতটা পজিটিভ নয়। আমার যেটা মনে হয় যে মেয়রের ইনার সার্কেলে যারা আছেন তারা বাংলাদেশি কমিটির ব্যাপারে অতটা আগ্রহী কিংবা অতটা তাদের ধারণা হয়তো বা স্বচ্ছ নয়, যেটা আমার মনে হয়। আরেকটি কারণ এখানে হতে পারে, সেটি হচ্ছে যে মেয়র মামদানি নির্বাচনের আগের মেয়র মামদানি এবং নির্বাচনের পরের মেয়র মামদানির ভিতরে কিন্তু বেশ কিছু তাৎপর্যপূর্ণ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরেন, আমি একটু উদাহরণ আপনাকে দিই। দিন কয়েক আগে আমাদের এখানে কথা উঠেছে যে ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থন, যদিও আমি মনে করি যে ইহুদি সম্প্রদায়ের কাউকে সমর্থন করা মানে ইসরায়েলের সরকারকে সমর্থন করে না, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমানরা এই জিনিসটাকে একগুলো করে ফেলি যে একজন ইহুদিকে সমর্থন দেওয়ার অর্থই হলো ইসরায়েলকে সমর্থন দেওয়া, ইসরায়েলকে সমর্থন দেওয়ার অর্থ হলো বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন। এটা কিন্তু ঠিক নয়। মেয়র মামদানি কিন্তু এই পথটা দেখিয়েছেন। তিনি ব্র্যান্ডল্যান্ডার, একজন ইহুদি সম্প্রদায়ের লোক, ব্র্যান্ডল্যান্ডারকে সমর্থন করেন। মেয়র মামদানি ইহুদিদের উপাসনালয়েও গিয়েছেন নির্বাচিত হওয়ার পরে। অতএব ইহুদি সম্প্রদায়ের সাথে মেয়র মামদানির যে তাৎপর্যপূর্ণ আচরণের পার্থক্য, এটি থেকে আমাদের বাংলাদেশি যারা রাজনীতি করেন, বাংলাদেশি যারা আমেরিকান মূলধারার সাথে সম্পৃক্ত, তাদের কিছুটা হলো এই বিষয়টা দেখা উচিত। আরেকটা জিনিস যেটা আমি বলার চেষ্টা, বার্নি স্যান্ডার্সও কিন্তু একজন ইহুদি সম্প্রদায়ের লোক। অতএব আমরা ইহুদি সম্প্রদায়ের মানুষকে ইসরায়েলি বলে কিংবা নেতানিয়াহুর সমর্থক বলে কিংবা গাজায় গণহত্যাকারের সমর্থন বলে চালিয়ে দিয়ে তাদের বিরোধিতা করাটা ঠিক নয়। আমি যেটা মনে করি আমাদের সেই অবস্থাটা পরিবর্তন করতে হবে, যেভাবে মেয়র মামদানি করেছেন। সো পরিবর্তন করলাম, কিন্তু এই হোয়াট কুড বি দ্য রিজন যে ওনার ইনার সার্কেলে যে বা ওনার অ্যাডভাইজার যারা, এদের সাথে কি বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক বা তাদের ইনফ্লুয়েন্স একটু রিভার্স মনে হয় আপনার? এটা আমার মনে হয় গবেষণামূলক সাংবাদিকতার একটি অংশ হতে পারে। কারণ আপনি জানেন যে মানে ইলেকশনের পর অনেকেই প্রত্যাশা করেছেন যে তার প্রশাসনে কমপক্ষে বেশ কয়েকজন বাংলাদেশের নামও শোনা গিয়েছিল যে ওনারা যুক্ত হবেন, ওনারা যাবেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে একদম ফ্রিজিং অবস্থার মধ্যে এই আমাদের কমিউনিটি। এখানে আপনাকে মনে রাখতে হবে, যদিও আমি বিষয়টা এইভাবে বলতে চাই না,
কিন্তু বিষয়টা মনে রাখতে হবে যে মেয়র নির্বাচিত হওয়ার পর মেয়র মামদানি যাদেরকে তার প্রশাসন গড়ে তোলার দায়িত্ব দিয়েছিলেন তাদের একজন অত্যন্ত প্রভাবশালী ছিলেন পাকিস্তানের রিচ খান, মনে আছে? কে? তাদের মেয়র মামদানির ট্রানজিশন টিমের যারা দায়িত্বে ছিলেন, ট্রানজিশন টিমের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ভিতরে বাংলাদেশিদের কেউই ছিলেন না, একজন পাকিস্তানি ছিলেন। আলী নাজমির কথা বলছেন আপনি বোধহয়, রাইট? আরো একজন ছিল রিচ খান বোধহয়, যিনি ওবামা অ্যাডমিনিস্ট্রেশন অথবা বাইডেন প্রশাসনের ছিলেন। জি, এই মুহূর্তে নামটা আমি মনে করতে পারছি না। ওকে। সো আলী নাজমি তো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে খুব পরিচিত এবং হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অন মামদানি অ্যাডমিনিস্ট্রেশন। হি ইজ ভেরি ক্লোজ টু মামদানি। দেখেন তাহের, এখানে ইনফ্লুয়েন্সের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। একজনের ইনফ্লুয়েন্স, লেভেল অফ ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার আছে। যেমন মামদানি আইন সংক্রান্ত বিষয় কিংবা সিটির লিটিগেশন সংক্রান্ত বিষয়ে হয়তোবা আমাদের যার নাম বললেন, কি নাম, আলী নাজমির পরামর্শ নিতে পারেন, আলী নাজমির সাজেশন নিতে পারেন। তাই বলে অ্যাডমিনিস্ট্রেশনের অন্য ব্যাপারগুলোতে, ট্রান্সপোর্টেশন বলেন, ইমিগ্রেশন, অন্য কিছু বলেন, সেখানে তার আলী নাজমির ভূমিকা একেবারে নাও থাকতে পারে। অতএব মেয়র যে মামদানিকে আমরা চিনি মেয়র নির্বাচনের আগে, নির্বাচিত হওয়ার পর দায়িত্ব, নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণ করার পর মেয়র মামদানির কি বলে যে আউটলুক, সে আউটলুকে পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই ক্ষেত্রে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে আমার এখানে আরেকটা কথা তাহের মনে রাখতে হবে। মেয়র মামদানি কিন্তু ইতিমধ্যেই রি-ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। তিনি রি-ইলেকশনের ফান্ড রেজিং ও শুরু করেছেন। মেয়র মামদানি নির্বাচনের সময় যারা সম্পৃক্ত বাংলাদেশি ছিলেন তারা এখন কোথায়? হ্যাঁ, সো ওনাদের ওইটাই আমার প্রশ্নটা, ওইটাই যে ওনারা কি পার্সু করতে পারেন না যে ইস্যুটা, যে হাউ দি মানে আমাদের কমিউনিটির সাথে ওনার যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়, এই বিষয়গুলোর রিলেশন খুব স্ট্রেঞ্জ। হয়তো ইলেকশনের সময় আসলে আবার দেখা যাবে উনি আসছেন, আবার দেখা যাবে। আমাদের যারা বাংলাদেশি আছেন তাদের কি সেই অ্যাক্সেসটা এখনো আছে? এটা আমার জানা নেই আপনার। অ্যাক্সেসটা একটা ব্যাপার তো, রাইট। থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হবেন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং, আমাদের সাথে যুক্ত হওয়ার একটু কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন এবং আমরা তার সাথে কথা বলবো। এর মধ্যে হাসান ভাই, আপনি তো যুক্ত হয়েছেন। গ্রেস ম্যাং জয়েন করার আগে একটু আপনার সাথে জেনে নেই যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উনি তো আজকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উনি কি করতে পারেন সেখানে, যেহেতু আপনি পেয়েছি আজকে, সুতরাং জেনে নেই একটু আপনার কাছ থেকে। লক্ষ্য তো প্রথমত আগামীকাল থেকে বা পরশু থেকে, আমরা এক্সাক্ট সময় জানি না, টেকনিক্যাল কমিটির মিটিং শুরু হচ্ছে। কেমন, দুপক্ষই টেকনিক্যাল কমিটির মিটিং শুরু হবে এবং জেডি ভ্যান্স হচ্ছে গিয়ে এই যে চুক্তিটা হলো তার প্রধান রূপকার, আর্কিটেক্ট বলতে পারি আমরা। ফলে হি উইল বেসিক্যালি লিড দি কনভারসেশন যেটা শুরু হতে যাচ্ছে। এছাড়া যে কারণে জেডি ভ্যান্সের প্রেজেন্সটা সিগনিফিকেন্ট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে যে এই চুক্তি যদিও একাধিকবার আঘাতপ্রাপ্ত হয়েছে, মনে হচ্ছে যে এখনই ভেঙে গেল বুঝি, আমেরিকান প্রশাসন দেখাতে চায় যে না, আমরা এই চুক্তির পেছনে শক্তভাবে আছি। এটা প্রমাণ দেখো, আমাদের ভাইস প্রেসিডেন্ট কমিটি ডেলিগেশন লিড করছে। সো আই বেসিক্যালি থিংক ইটস এ ভেরি গুড সাইন, ইটস এ ভেরি পজিটিভ সাইন। থ্যাংক ইউ সো মাচ। আই থিংক আরেকটা ব্যাপারও আছে হাসান ভাই, আরেকটা ব্যাপারও আছে। আমরা যতটুকু খবর জানি, দেখেছি প্রথম দিকে, জেডি ভ্যান্স কিন্তু ইরান যুদ্ধের বিরুদ্ধে ছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি বোঝাতে চেষ্টাও করেছেন যে এই যুদ্ধটা আমাদের জন্য ভালো না। তো আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প এখন, যেহেতু তিনি যুদ্ধটা ভালো না বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে, হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যান্সকে বলেছেন যে তুমি এবার দেখো, ইরানকে সামাল দাও। দ্যাটস ওয়ান গুড পয়েন্ট, বাট মোর ইম্পর্টেন্টলি আমি আপনাকে বলি, ইরান কিন্তু ইনসিস্ট করেছিল যে এই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে অন্য কেউ নয়, রুবিও নয়, হেক্সেথ নয়, জেডি ভ্যান্স, because of his opposition to the war. Right. Thank you so much, Congressman Grace Meng. Can you just unmute your audio? How are you? Thank you so much for joining with us. Hi everyone, how are you? Everybody is good. Thank you so much for your time, because I know it's election time and you are very busy with your schedule. Let's go straight to the question. Congresswoman, as the ranking member of Commerce, Justice and Science Appropriation Subcommittee,
you have a significant power over funding for the FBI, law enforcement, and small business. If I ask you, how do you balance your role in Washington with protecting your constituent in Queens from these federal funding battles? Sure. Thank you so much for having me here today. And that is a really good question. We are always trying to find ways to push back against this Trump administration when they are doing things to try to hurt our most vulnerable and underrepresented communities. In the last president's budget, he proposed to get rid and zero out so many of our programs. Programs like the Minority Business Development Program, programs like STEM funding for science education, programs to protect women, and tried to include many what we call poison pill language riders that would take aim at any program that had anything to do with promoting diversity. We were able to push back and to save those programs, but there is a lot more to do also. We also have been working to increase education and push back against hate crimes against our community. We are seeing in New York and Queens and throughout the whole country the rise of Islamophobia in our communities and streets, including the tragedy that happened at a mosque in San Diego just a few weeks ago. We are working to salvage and fund programs that help our local community groups, because many of our community members go directly to our groups when they are concerned about or have experienced bias incidents and hate crimes. I'm proud to have passed legislation to work to try to ensure that our federal government is providing a better response and resources to address hate crimes, including Islamophobia. Thank you so much. As you represent a huge, part of the Queens, and my question would be: affordability is a major concern for family in Queens. However, your primary challenger has criticized you for accepting donation from corporations like Con Edison, while families are struggling with high bills. How do you respond to voters who might see a conflict between your donors and their financial struggle? Absolutely happy to answer that. The people political action committees who donate to my campaign have no bearing in the legislation that I push or how I work to protect our communities. If I take donations from employees who may work at a healthcare company, for example, or financial services company, you can see my record. I still vote for legislation like Medicare for All, for stricter protections for our consumers. And we fight to make sure that we are trying to lower costs in our community. One example in how I've pushed back against this administration is the rise in tariffs. The Trump administration imposed high tariffs on many of the goods and products coming into our country, and I was able to get the Department of Commerce to commit to working to help our small businesses. The Trump administration, after the Supreme Court ruled against these tariffs, only provided a solution to help large corporations, but he didn't provide any way to help our small businesses. And I was able to get them to commit to working on that. Thank you. And then another question. You have been in Congress for over a decade, and you have achieved historic firsts, including making Lunar New Year's and school holiday. Your challenger argue that you have become less connected to the district over time. What's a specific recent example of a piece of legislation or a constituent case that shows you are still on the ground and fighting for everyday Queens families? So what is the answer? Of course, thank you for that question. And I think if you ask people in our community groups,
those from our Bangladeshi American community, they know who has been there for them. They know who has helped them in the office with their cases. They know who has been at local community events to listen to the concerns of people in our community. I'm proud to have worked every day with my team when agencies like ICE are going rogue and they are hurting people in our communities. Every single week, our team is working to ensure that our constituents are protected and even working to reunite families when ICE snatches them up away from their communities. I'm proud to have secured funding for projects that directly impact our communities. One area that we're looking on is an area, for example, in Diversity Plaza. We are working with our small business owners, with Mayor Zoran Mamdani's mayoral administration to ensure that Diversity Plaza, an area where so many of our South Asian community members pray, where they shop, where they spend time with their families, that it is a place that is more welcoming for our communities and also a place that increases success for our small business owners. When I recently passed legislation like the Hate Crimes Act, this is something that directly impacts our community. Thank you. My another question is, you have described ICE situation action as creating chaos in immigrant communities and introduced legislation for virtual checks in, but with the challenge of criticizing your response and families still being detained. What can you do with your specific oversight power, please? Sure. Well, I was proud not to have supported funding as a member of the Appropriations Committee to reward ICE for the way that they are operating in our communities. The Trump administration already worked to give ICE billions of extra dollars, and House Democrats did not vote to support that, including myself. The legislation that I have proposed is part of a solution that comes directly from conversations with my constituents. ICE, as it is, must be dismantled. It cannot continue operating as it is. One thing that my constituents care about is that they're scared to go in. If they have to go in for a green card interview or citizenship, they are scared to literally go into 26 Federal Plaza, for example. And that's why we're proposing legislation to allow virtual check-ins, just like how we're doing now. The people can check in virtually. They are here legally and they are following the rules. There's no need for them to go in and be at risk from being separated from their families. Thank you. So do you have any plan to challenge the ICE behavior, the way they are behaving with the immigrant community, with any bills or any proposal? Yes, so the virtual check-ins is one piece of legislation. Another piece of legislation that I propose would require them to actually follow their handbook. When we saw incidents and tragedies that happened in places like Minnesota, they were not even following their own rules. But because it's only in a handbook and not part of our statutes and federal law, there have been no real consequences so far. I'm also asking that ICE agents follow the rules that any other law enforcement have to obey. For example, ICE agents do not wear any sort of identifying information. They wear masks. This is different from other law enforcement, from IRS agents, FBI agents, to the NYPD. They don't wear masks and they wear badges with identifying information so that we can hold ICE and its agents accountable. Thank you so much. One of our very veteran journalists, Mr. Hassan Ferdowsi, is here, and might be he has anything. Hassan, any question? Yes, of course. Thank you so Our much, beloved Congresswoman. Congresswoman. Thank you so much for giving us your time. I have 3 questions, and if I can be honest and frank with you, they're slightly critical. 1, the city is divided. The country is divided. Democratic Party is divided along so-called mainstream versus progressives. One good example is your district. You are being challenged by somebody from the left.
And the two key issues that divide you two, I personally believe, is that it is the issue on immigration. He is calling for abolition of ICE. He is strongly opposed to funding the Gaza war. You are not. How would you respond? Well, we talked a little bit about funding ICE. I have not voted to fund ICE in the last two pieces of legislation that has come forward under the Trump administration because me and him agree that ICE as it is cannot be continued. But there needs to be an agency that does deal with immigration and border security. And that's why I've called for ICE to be dismantled. It needs to undergo extreme reform. In terms of Gaza, it is heartbreaking what we are seeing and what we have seen in Gaza and what's happening to the Palestinian people. From the beginning, I have worked on whether it's legislation or whether it's working to ensure that we are surging humanitarian aid into Gaza to protect our Palestinian families, and working also to partner with organizations from the UN to the World Food Program to UNICEF to make sure that our families in Gaza are protected. Staying on the issue of progressive versus the left, left versus the mainstream. Another good example of this division is the 10th district, where I have Brad Landers, I like him, and I have Congressman Dan Goldman, I like him too. How would you recommend me, for example, to vote? Do you have any advice for me? Oh, I will not tell you how to vote in the election. I'm seeking your guidance. You know best. But I will also say that our Democratic Party is a big tent party. I don't like just painting it, from the left or the progressive to the moderates. We are the party that wakes up every single day trying to figure out how we can help more people. The real enemy is not within the Democratic Party. The enemy is the Republican Party, who is kowtowing to President Trump every single day. They literally are terrified of them, and they are not holding up their own responsibilities as the third branch of government in Congress and providing that oversight. So I think that our Democratic Party is large, it is welcoming, is a big tent. There is always room for improvement, and that's why, I'm not going to tell you, son, how to vote, but we need to make sure that we can learn and listen from everyone. But Thank you so much. I have a few more questions. Give me just 2 more minutes. You don't disagree that it's an issue in national politics, the division between the progressives and the mainstream, and this could affect the outcome of the upcoming midterm. Do you agree? Well, it's healthy for primaries to happen, and we're seeing that in New York. We've seen that in other parts of the country, and we'll continue to see that around the country until we head into the actual midterms in November. And no matter what, we are going to work hard, stay focused on the goal, and I believe that Democrats will win back the House majority. One last question, Congresswoman. Gerontocracy. Your party has leadership in their 70s and 80s. Isn't it time for them to retire and give younger people to take center stage? How would you, for example, AOC is openly challenging, or we are thinking of being talked about a challenge from AOC to Senator Chuck Schumer. What is your position on that? It's too early to talk about an election in 2028, but I have to. I'm leading our party. Well, I don't want to be the one to tell Maxine Waters or Bernie Sanders that they are too old and that they're not effective, because I don't believe that's necessarily true just because of their age. Thank you so much, Congressman. There is one of our viewer, Muhammad Razaul Karim. He asked, what is your action about housing crisis in New York City? Thank you for the question. I do have a piece of legislation that is very comprehensive. It is partnering with the work of Congresswoman Pramila Jayapal from the state of Washington. The name of the bill is called Housing is a Human Right.
this bill would provide billions of dollars of very necessary investment to make sure that people are not just simply evicted and kicked out of their homes. It would go towards supporting our tenants, and it would also go towards building more affordable housing, not just in New York, but around the country. Thank you so much. Mr. Nazmul Hasan, do you have any question? I have there is a huge Bangladeshi community. Your fan, your follower, your supporter, and they live in your constituent. Do you have any message to them? Well, I am so grateful to be able to work and to partner with the Bangladeshi American community every single week. In our community, whether it's pushing forth legislation like International Mother Language Day resolution, to my proposal to make Eid a national holiday, to bringing back money and resources for areas that a lot of Bangladeshi Americans work in and live in and raise their families in, to providing money as we have in the past for organizations that serve our South Asian community like SACS, like Chaya, and we're looking to do more as well. It's in the works. We will continue to work to make sure that everyday Bangladeshi Americans are able to access federal programs, including halal food. We have worked with many community leaders, and this started before I was even in Congress, to ensure kosher, halal food and kosher food in our public schools. And we have also worked with the community to ensure access to more halal food in our food pantries as well. A lot of the food and the programming comes from the federal government. Thank you. And just last one question, small. What is your position on war in Iran and USA, and then this latest situation? Well, I am grateful for House Democrats' leadership, who have been able to put War Powers resolution on the floor of the House multiple times. I'm proud to have voted against more unnecessary war in Iran right now. So you think it's unnecessary war? I'm sorry? Do you think it's an unnecessary war with Iran? Well, Congress, both Republicans and Democrats, do not have enough information. Many of us, including the leadership of important committees like House Foreign Affairs committees, like intelligence committees, have asked for more information and briefings from the Trump administration, and they have not provided that information. There is no information, there is no strategy, there is no end game in sight, and Congress and the American people deserve the answers. And that's why we've been able to provide bipartisan votes against the war. Congresswoman Grace Meng, thank you so much for your time and wish you all the best. Thank you so much. Dhonnobad. ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে ছিলেন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং এতক্ষণ। যাই হোক, আমরা একটু হাসান ভাই, আপনি গ্রেস ম্যাং যা বললেন ইরান যুদ্ধ সম্পর্কে, এতে কি ডেমোক্রেটিক পার্টির কোনো ভিউ আপনার কাছে মনে হলো উনি যা বললেন, বা এর মধ্যে কোনো পয়েন্ট যেটা আছে আপনি মনে করেন আমাদের? আমি অনেস্টলি বলি, ঠিক এই কারণেই ডেমোক্রেটিক পার্টি এত আনপপুলার। তিনি ফর্মুলার মেপে মেপে কথা বলছেন, স্পষ্ট কোনো কথা বলছেন না। যে কথাগুলি, এটাকে বলে বয়লার প্লেট স্টেটমেন্ট, মাঝখানে দিয়ে তিনি পথ হাঁটছেন, স্ট্রেট কোনো বক্তব্য তার কাছে পাইনি আমি। যেমন ধরা যাক, এই মুহূর্তে লিডারশিপে বড় ক্রাইসিসটা কি? ডেমোক্রেটিক পার্টি আজকে এই মুহূর্তে আমেরিকার 60% লোক ডেমোক্রেটিক পার্টির বিপক্ষে। 59% people are unhappy with the Democratic Party. Why? Because of people like Grace Meng, যারা স্ট্রংলি অবস্থান গ্রহণ করবেন না। 80 বছরের বুড়োরা আমাদের দেশ চালাচ্ছে, কতদিন আমরা এই বুড়োদের কাছ থেকে বুড়োদের কথা শুনবো? আপনি লক্ষ্য করেছেন যে গ্রেস ম্যানকে প্রশ্ন করেছেন, আপনি পয়সা নিচ্ছেন কংগ্রেস ডিসেনের কাছ থেকে, আর ডিফেন্ড করছেন আপনি অর্ডিনারি নিউ ইয়র্কার। তা কি কখনো হতে পারে? আপনি এক হাত দিয়ে পয়সা নেবেন, আপনি আশা করবেন অন্য হাত দিয়ে আপনার সাধারণ মানুষ আপনার কথা খুশি হবে? নো, এইটা হচ্ছে ডেমোক্রেট পার্টির মূল প্রবলেম। মুখে তারা বলছে গাঁজা, অন্যদিকে তারা এই প্যাকের পয়সা নিচ্ছে। ডেমোক্রেটিক পার্টি যে ফেল করছে তার মূল কারণ তারা তাদের আদর্শে নীতিতে খুব একটা শক্তভাবে অবস্থান গ্রহণ করছে না। মুখে অনেক ভালো ভালো কথা বলছে বটে,
কিন্তু কাজে তারা দেখাতে পারছে না। আই এম ভেরি আনহ্যাপি উইথ দ্য পার্টি। থ্যাংক ইউ সো মাচ। আরিফ, আপনার কাছে যাই, একটু ছারপোকা নিয়ে কথা বলতে পারি হাসান ভাই, আপনি যদি পারমিশন দেন। ছারপোকার উপদ্রব ছারপোকার উপদ্রব আপনার যুক্তরাষ্ট্রে বেড়েছে এবং আজকে একটা রিপোর্ট বেরিয়েছে। এই রিপোর্টে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 10টি সিটি আছে যার মধ্যে সবচেয়ে বেশি উপদ্রব হচ্ছে ছারপোকার, এর মধ্যে নিউ ইয়র্কও আছে। সো আরিফ, আপনার কাছ থেকে জেনে নেই যে এটার এই উপদ্রব কোন কোন জায়গায় বেশি এবং এর প্রতিকার আছে কিনা। আপনি আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন প্লিজ। ধন্যবাদ জনাব আবু তাহের। বেসিক্যালি কানাডা ভিত্তিক একটি অর্গানাইজেশন ক্যাসিনো.এ মূলত 10টি রাজ্যে স্পেশালি বলেছে যে ছারপোকার ভীষণভাবে উপদ্রব বেড়েছে এবং ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নিউ ইয়র্ক সিটি তার মধ্যে একটি আছে, ওয়াশিংটন ডিসি, ইলিনয়, মিনেসোটা, টেক্সাস, ওহাইও। তো এই সমস্ত জায়গাগুলোকে স্পেশালি বলা হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে এখানে মিশিগান সিটিকে বলা হয়েছে 57 জন ভ্রমণকারীদের একজন এই ছারপোকায় আক্রান্ত হচ্ছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে এই ছারপোকা এতদিন ধরে বেড বার্গ যেটাকে আমরা বলি, এই ছারপোকা শুধু যে এখন বিছানার মধ্যেই থাকছে বিষয়টা এরকম না, এটি আসবাবপত্র, বিভিন্ন ধরনের চাদর এবং পর্দা, এগুলো তো এই বেড বার্গ থাকে। তো এখন এই অর্গানাইজেশন যেটা বলছে যে অধিকাংশ মানুষ এই যেখানে জার্নি করছে, এবং নিউ ইয়র্ক সিটির কথা স্পেশালি উল্লেখ করা হয়েছে যে এই জার্নিতে গিয়ে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। তবে বিশেষজ্ঞ ডাক্তাররা যে কথাটি বলছেন, যে আমিও একটু মানে পড়াশোনা করার চেষ্টা করেছি যে আসলে আমাদেরকে কতটুকু সাবধান হতে হবে বা এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ ডাক্তাররা কি বলছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা যে কথাটি স্পষ্টভাবে বলছেন, বেড বার্গ আক্রমণ করলে স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে লাল দাগ কিংবা হালকা রক্তপাত হতে পারে, চুলকাতে পারে, কিংবা এটা ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার মতো বড় কোনো মানে যেটাকে বলে যে আশঙ্কার কোনো কারণ নেই। ডেঙ্গু ম্যালেরিয়া এরকম কিছু হবে না। তবে স্বাভাবিকভাবে মানুষ আক্রান্ত হলে স্বাভাবিকভাবে পরে চিকিৎসা নেওয়া যাবে। তবে একটি বিষয় বিশেষজ্ঞ ডাক্তাররা স্পষ্ট করে বলেছেন যে যে কোনো হোটেলে যাবার পর খুব স্বাভাবিকভাবে বিছানার যে সেলাই অংশগুলো থাকে, তোষক আমরা যেটা বলি ম্যাট্রেস, ওই সেলাইয়ের অংশগুলোকে দেখা, যদি কালো কালো কোনো দাগ থাকে কিংবা কোনো ছোট মানে আপেলের বিচির মতো ছোট ছোট সাইজের কোনো পোকা থাকে, সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে বলা, পাশাপাশি বিছানার যে হোটেলেই যে উঠুক না কেন সেখানকার আসবাবপত্রগুলো একটু চেক করে দেখা যে সেখানে কোথাও কোনো ছোট ছোট পোকা আছে কিনা, এবং জানালার পর্দাগুলো দেখা। এগুলো বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন স্পেশালি দেখার সাথে সাথে যেন হোটেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। আরেকটি বিষয় বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন যে এই বার্গ মানুষের রক্ত চুষে খায়, অর্থাৎ যেটা হয় যে কেউ হয়তো ঘুমিয়ে পড়লো, ঠিক মতো চেক করলো না, রাতের বেলা যেটা হবে যে ওই যে অংশটুকুতে মানুষের রক্ত তারা খাবে, তারপরে যেটা হবে ওই জায়গাটা ফুলে যাবে এবং বিভিন্ন রকম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, আপনি কি কখনো ছারপোকার কামড় খেয়েছেন? ছারপোকার কামড় খায়নি এমন কোনো বাঙালি আছে? এটা এখানেই হোক আর বাংলাদেশেই হোক, খেয়েছি। এবং ঠিক বলেছে আমাদের আরিফ যে ওই কালো কালো দাগ হয়ে যায়, অস্বস্তি হয়, কিন্তু তার মানে না যে আমি মৃত্যুর মুখে পতিত হব। উই ক্যান সার্ভাইভ ছারপোকা। রাইট, চুলকাবে এবং কোনো কোনো সময় বেশি কিছু অ্যালার্জিক যাদের আছে এদের অ্যালার্জি হতে পারে। এর বাইরে আর কি, ঠিক আছে আমরা মশার কামড় খাই, তেলাপোকার আক্রমণ সহ্য করি, বেডবাগও সহ্য করব, কিন্তু ইউর রাইট, এটাকে এলিমিনেট করার, নিশ্চিহ্ন শেষ করার, ধ্বংস করার ব্যবস্থা আছে, প্রক্রিয়া আছে, তার ব্যবহার করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দুদিন কষ্ট দিয়ে দিলাম আপনাকে, অনেক ধন্যবাদ। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। 35 বছর আগের এক অভিবাসী তরুণ, ডেলিভারি বয় থেকে ডিশ ওয়াশার।